নমস্কার। পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ঠিক বিহারের ধাঁচেই আমাদের পশ্চিমবঙ্গেও আগামী সপ্তাহ থেকে হয়তো শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কমিশন এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, কিন্তু সব রকম প্রস্তুতি সারা হয়ে গেছে কমিশনের। ইতিমধ্যেই আপনারা জেনেছেন বিএলও সুপারভাইজার, এইআরও এবং ইআরওদের সাম্মানিক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কোমর বেঁধেই মাঠে নামছে কমিশন। এইবার আমরা সাধারণ মানুষ তৈরি তো, যে নথিগুলো লাগবে সেই নথিগুলো নিয়ে অনেকের অনেক জিজ্ঞাসা আমি আমার কমেন্ট বক্সে পেয়েছি। আজকের এই ভিডিওর মাধ্যমে দেব সেই নথিগুলোর সম্পূর্ণ হদিশ। আমার দৃঢ় বিশ্বাস আজকের এই ভিডিওটি দেখার পর যে 11টি নথি নিয়ে আপনারা এত চিন্তিত, সেই চিন্তাটি মন থেকে সম্পূর্ণ দূরীভূত হবে। আর একটা কথা বলে রাখি, 11টি নয় 12টি নথির উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। কি এই 12টি নথি আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে বলেছি। আর একটা জিনিস আমি খেয়াল করেছি যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে, এখানে সমস্ত ভোটার বা জনগণকে যদি ধরা হয় তাহলে দেখা যাচ্ছে যে এনারা বেশ কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে আগাচ্ছেন। আমি এই পরিস্থিতিকে 4টি বিশেষ ভাগে ভাগ করেছি এবং নাম দিয়ে দিচ্ছি পরিস্থিতি 1, পরিস্থিতি 2, পরিস্থিতি 3, পরিস্থিতি 4। আসুন দেখে নেওয়া যাক কি পরিস্থিতিতে আমরা আছি এবং সেই মতো আমাদের কি ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি 1। পরিস্থিতি 1-এ কি আছে? ধরে নিন আপনি 1/7/1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনাকে কি কি নথি জমা করতে হবে? এর উত্তরে বলি, যে 12টি নথি নিয়ে আমি এখন আলোচনা করব তার মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে। যে নথিটি জোগাড় করা আপনার পক্ষে সুবিধাজনক হবে আপনি এই 12টির তালিকা থেকে সেটি বেছে নিন। এরপর পরিস্থিতি 2। পরিস্থিতি 2-এ কি আছে? আপনি 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনাকে কোন কোন নথি দিতে হবে? উত্তরে বলবো, যে 12টি নথি নিয়ে আমি এখন আলোচনা করব সেই তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটা নথি আপনাকে দিতে হবে, যেখানে আপনার জন্ম তারিখ এবং আপনার জন্মের স্থান নির্ধারণ করতে সক্ষম হবে। আর ওই 12টি নথির ভিতর থেকেই আপনার বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটি নথি দিতে হবে, যা তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানকে নির্ধারণ করতে সক্ষম হবে। পরিস্থিতি 3। এখানে কি? ধরে নিন আপনি 2/12/2004 সালের পরে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তাহলে আপনাকে কোন কোন নথি দিতে হবে? আবার সেই একই, যে 12টি নথি নিয়ে এখন আলোচনা করব সেই তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে, অর্থাৎ যে নথিটি আপনার জন্ম তারিখ এবং আপনার জন্মস্থানকে নির্ধারণ করতে সক্ষম হবে, এবং তার সঙ্গে দিতে হবে আপনার বাবা ও মায়ের জন্য, আমি আবার বলছি বাবা অথবা মা নয়, বাবা ও মায়ের জন্য একটি নথি যা থেকে তাদের দুজনেরই জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণ করা সম্ভব হবে। যদি আপনার বাবা ও মা অথবা বাবা বা মা ভারতীয় না হন, সেক্ষেত্রে আপনার জন্মের সময় তাদের বা তাদের একজনের কারোর বৈধ পাসপোর্ট এবং ভিসার কপি জমা দিতে হবে। এবার আসি পরিস্থিতি 4। আপনি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন, এই পরিস্থিতিতে কি করবেন? তাহলে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণ দাখিল করতে হবে। পাশাপাশি আপনাকে ঘোষণা করতে হবে যে আপনি পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি। এবার আসছি আপনার ঘোষণার সমর্থনে যে 12টি নথির যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন, সেইগুলির প্রত্যেকটির একটি একটি করে বিস্তারিত আলোচনায়। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন কোন কোন নথি আপনার কাছে ইতিমধ্যেই আছে, আর যদি তা না থাকে তাহলে আপনি কিভাবে সেগুলোকে জোগাড় করবেন। নথি নম্বর 1। 2002 সালে
পশ্চিমবঙ্গে সংগঠিত হওয়া SIR বা বিশেষ নিবিড় সমীক্ষায় উঠে আসা ভোটার তালিকা, যা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে PDF আকারে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভোটার ভেরিফিকেশন শুরু হওয়ার পর বুথ লেভেল অফিসাররা যখন আপনার বাড়িতে যাবেন, তখন তাদের কাছেও এই 2002 সালের বিশেষ ভোটার তালিকার কপিটি থাকবে। তাছাড়া আপনি যদি মনে করেন এই কপিটি মোবাইল বা কম্পিউটার থেকে নিজে ডাউনলোড করে নিতে চান, সেক্ষেত্রে কেমনভাবে ডাউনলোড করবেন আমি আমার আলোচনার শেষ পর্বে ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। 2002 সালের ভোটার তালিকাতে যাদের নাম থাকবে তাদের আর অন্য কোনো প্রকার নথি জমা করবার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে কেবলমাত্র এনুমারেশন ফর্ম যেটি থাকবে সেটিকে একদম সঠিকভাবে পূরণ করে দেবেন, সাথে নিজের এখনকার তোলা একটি পাসপোর্ট মাপের ছবি অবশ্যই সেই ফর্মে নির্দিষ্ট জায়গায় সেঁটে দেবেন। ফর্ম পূরণ পদ্ধতি নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ভিডিও আমি বানাচ্ছি, যেটা আমার পরবর্তী পর্বে আসছে, আপনারা চোখ রাখুন। এক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখছি, আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন 2002 সালে আপনি যেখানে ছিলেন বর্তমানে সেই স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছেন, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? উত্তরে বলি না, কোনো প্রকার সমস্যা হবে না। বরং আপনি 2002 সালে যেখানে ছিলেন সেইখানকার একটি ভোটার তালিকা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন এবং আপনার ঘোষণাপত্রের সঙ্গে জমা করে দিন। নথি নম্বর 2, ইলেকশন কমিশন 2 নম্বর নথিতে যেটা চেয়েছে, যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, PSU এর নিয়মিত কর্মচারী অথবা পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র, পেনশন প্রদানের আদেশ ইত্যাদি। এইখানে বলি, কেন্দ্রীয় সরকার অথবা কোনো রাজ্য সরকার অথবা কোনো PSU অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্থাৎ সরকারি উদ্যোগে পরিচালিত কোনো সংস্থা, এখানে স্কুলও হবে, যেখানে আপনারা নিয়মিত কর্মচারী হিসাবে বর্তমানে কাজ করছেন, সেই প্রতিষ্ঠানের দেওয়া কোনো পরিচয়পত্র অথবা আপনি বা আপনার বাবা মা এমন কোনো সংস্থায় বর্তমানে পেনশনভোগী হিসাবে রয়েছেন, সেইখানকার পরিচয়পত্র এক্ষেত্রে কাজে আসবে। নথি নম্বর 3, 1/7/1987 সালের আগে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ অথবা ব্যাংক, ডাকঘর, LIC, PSU এর দ্বারা ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা অন্য কোনো নথি। অর্থাৎ 1/7/1987 সালের আগে আপনারা যদি কোনো LIC বা পোস্ট অফিসে কোনো রকম কোনো প্রকল্পে সঞ্চয় করে থাকেন, সেই ধরনের নথি যদি আপনার বাড়িতে থাকে তাহলে এখন সেটি আপনার কাজে আসবে। আর যদি এমন হয় যে আপনার পুরনো কোনো LIC বা পোস্ট অফিসে কোনো নথি ছিল কিন্তু এখন আর বাড়িতে খুঁজে পাচ্ছেন না বা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা LIC অফিস বা পোস্ট অফিসে গিয়ে ওই নথির বিষয়ে যোগাযোগ করুন এবং তথ্যটি তুলে আনতে চেষ্টা করুন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সংশ্লিষ্ট এই ধরনের অফিসগুলো পুরনো নথিগুলোকে সংরক্ষিত করে থাকে। আপনার ভাগ্য ভালো থাকলে আপনি সেই ডুপ্লিকেট কপি পেয়ে যেতে পারেন। নথি নম্বর 4, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র। অর্থাৎ আপনার জন্মের পরে হাসপাতাল, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অথবা আপনাদের মিউনিসিপ্যালিটি অফিস থেকে দেওয়া আপনার জন্মের প্রমাণপত্র বা শংসাপত্র। এক্ষেত্রে বলে রাখি, যাদের জন্মের সময় জন্ম শংসাপত্র ইস্যু করা হয়নি বা গাফিলতি করে জন্ম শংসাপত্র বানাননি, তারা পরে ডিলেড বার্থ এর শংসাপত্র জোগাড় করতে পারলে তাও কিন্তু গ্রাহ্য হবে। এই নথিটি চাইলে আপনি এখনও জোগাড় করতে পারেন, তবে এক্ষেত্রে জন্ম মৃত্যু পোর্টালে আপনাকে আলাদা করে আবেদন করতে হবে। নথি নম্বর 5, পাসপোর্ট। আপনারা সকলেই জানেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাসপোর্ট প্রদান করা হয়, যা ভারতীয় নাগরিকদের জন্য ভীষণ জোরালো একটি প্রমাণপত্র।
তবে খেয়াল রাখতে হবে পাসপোর্টটি যেন অবশ্যই ভ্যালিড হয়, অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ বা পুরনো বাতিল হওয়া পাসপোর্ট কোনোভাবেই গ্রাহ্য হবে না। নথি নম্বর 6, যে কোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা তার বেশি শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত শিক্ষাগত যোগ্যতার যে শংসাপত্র আপনাদের থাকবে সেখানে আপনার জন্ম সংক্রান্ত তথ্য পাওয়া যাবে, সেইটি এক্ষেত্রে গ্রাহ্য নথি হিসাবে ধরা হবে। তবে বলে রাখি, সাধারণ স্কুল প্রদত্ত শংসাপত্র এক্ষেত্রে বিবেচিত হওয়ার সম্ভাবনা খুব কম। নথি নম্বর 7, উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র। এটি কি? এটি একটি উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র, যাকে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট বা PRC বলা হয়। এটি এমন একটা সরকারি নথি যা নির্দেশ করে যে একজন ব্যক্তি সেই নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা। এই শংসাপত্রটি বিভিন্ন সরকারি সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বৃত্তি ও চাকরির জন্য প্রয়োজন হতে পারে। এমন কোনো নথি যদি আপনাদের কারো কাছে থাকে তাহলে সেটি এই নিরীক্ষায় কার্যকরী ভূমিকা নেবে। এবার আসি নথি নম্বর 8, বন অধিকার শংসাপত্র। এটি হলো এমন একটি শংসাপত্র যা বন অধিকার আইন 2006 অর্থাৎ ফরেস্ট রাইটস অ্যাক্ট 2006 এর অধীনে প্রদান করা হয়। এটি এমন একটি আইনি দলিল যা কিছু নির্দিষ্ট বনবাসী সম্প্রদায়ের মানুষের জমির অধিকার এবং অন্যান্য অধিকারকে স্বীকৃতি দেয়। এই শংসাপত্রটি মূলত তফসিলি উপজাতি এবং অন্যান্য ঐতিহ্যবাহী বনবাসী সম্প্রদায়ের মানুষের অধিকারকে রক্ষা করে, যারা ঐতিহাসিক কারণে বনের উপরই নির্ভরশীল। এই শংসাপত্র যাদের কাছে থাকবে তারা অতি সহজেই ভোটার ভেরিফিকেশনে উত্তীর্ণ হতে পারবেন। এরপর আসি 9 নম্বর নথিতে, অন্যান্য BC অথবা SC অথবা ST অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো বর্ণ শংসাপত্র। সরাসরি কথায় জাতিগত শংসাপত্র, যা আপনাদের অনেকের কাছেই আছে। যদি জাতিগত শংসাপত্রের আপনি দাবিদার হন অথচ আপনি এখনও এরকম কোনো শংসাপত্র তৈরি করেননি, তবে আপনাকে বলবো আপনি এই মুহূর্তে চেষ্টা করুন লোকাল মিউনিসিপ্যালিটি বা লোকাল পঞ্চায়েতে গিয়ে আবেদন করুন জাতিগত শংসাপত্র তুলে নেওয়ার। এই শংসাপত্রটি আপনাদের ভীষণ আসবে। আসি নম্বর 10, জাতীয় নাগরিক নিবন্ধন। আপনি যেখানেই থাকুন না কেন, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ NRC হলো ভারতীয় নাগরিকদের নাম সম্বলিত একটি রেজিস্টার। NRC বহু চর্চিত একটা বিষয়, আমরা গত 2-4 বছর ধরে অনেক শুনেছি। 1951 সালে একটি জাতীয় নাগরিক নিবন্ধন NRC প্রস্তুত করা হয়েছিল। যখন 1951 সালের আদমশুমারি পরিচালনার পরে সেই আদমশুমারির সময় গণনা করা সমস্ত ব্যক্তির বিবরণ রেকর্ড করে NRC প্রস্তুত করা হয়েছিল। এখানে সম্ভবত সেই নথির কথাটিই উল্লেখ করা হয়েছে। যদিও এই নথি আমাদের মতো সাধারণ নাগরিকদের অনেকের কাছেই থাকা সম্ভব নয়, তবু যদি কারোর কাছে এই নথি থাকে 1951 সালের জাতীয় নাগরিক নিবন্ধন নথি, তাহলে সেটি এক্ষেত্রে কাজে আসবে। নথি নম্বর 11, রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। এটি এমন একটি প্রক্রিয়া যা একটি পরিবারের সদস্যদের একটি সরকারি রেকর্ডে তালিকাভুক্ত করে। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ এই তালিকাভুক্তি প্রক্রিয়া পরিচালনা করে থাকেন। এই তালিকাভুক্তি সাধারণত বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুবিধা পাওয়ার জন্য প্রয়োজন হয়, যেমন রেশন কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, জন্ম নিবন্ধন ইত্যাদি। নথি নম্বর 12 অর্থাৎ শেষ নথি, সরকার কর্তৃক প্রদত্ত জমি বা বাড়ির বরাদ্দ শংসাপত্র হল একটি আইনি দলিল যা সরকার কর্তৃক কোনো ব্যক্তিকে বা সংস্থাকে একটি নির্দিষ্ট জমি বা বাড়ি বরাদ্দ করার প্রমাণ দেয়। এই শংসাপত্রে বরাদ্দকৃত জমির বিবরণ, জমির মালিকানা এবং অন্যান্য শর্তাবলী উল্লেখ করা থাকে। এটি সাধারণত ভূমি
ও ভূমি রাজস্ব দপ্তর বা পৌরসভা অথবা পঞ্চায়েত থেকে জারি করা হয়। 2002-এর ভোটার তালিকা কিভাবে ডাউনলোড করবেন দেখে নিন। গুগলে গিয়ে প্রথমেই সার্চ করুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এটা লিখে সার্চ করুন। সেক্ষেত্রে দেখুন ওয়েবসাইটটা বলছি www.ceo.wb.nic.in, অর্থাৎ চিফ ইলেকশন অফিসার অফ ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েবসাইটটি। এইখানে গিয়ে যে লাইনটি লক্ষ্য করুন স্ক্রল করছে, সেই লাইনটিতে প্রেস করুন বা ওই লিঙ্কে ক্লিক করুন। দেখুন একটা উইন্ডো খুলে যাচ্ছে। দেখুন এইখানে দেখাচ্ছে ইলেকটোরাল রোল 2002, অর্থাৎ ভোটার লিস্ট। এইখানে দেখুন ডিস্ট্রিক্টগুলো দেখাচ্ছে। এখানে সর্বমোট এখনো পর্যন্ত 11টি জেলা দেখানো হয়েছে। এই 11টি জেলার 109টি বিধানসভা ক্ষেত্রের যত বুথ আছে সেই বুথ ওয়াইজ প্রত্যেক রোল তুলে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আর বাকি জেলাগুলো অতি শীঘ্রই পর্যায়ক্রমে আপলোড করা হবে। ভোটার ভেরিফিকেশন নিয়ে এই ছিল আজকের পর্বে আমাদের আলোচনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরপরে আরও এরকম সঠিক তথ্য সমৃদ্ধ ভিডিও আমি নিয়ে আসব যেগুলো আপনাদের বিশেষ কাজে আসবে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দুশ্চিন্তামুক্ত থাকুন, আর চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।